আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন জানালেন তারেক রহমান। কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনগণ। মন্তব্য। নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হবে বলে সাংবাদিকদের আশঙ্কা। সুষ্ঠু ভোট আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিইসি। জুলাইয়ে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মাহবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 14 অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। এবং বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সার্বিক পরিস্থিতি সন্তুষ্ট সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তিনি আস্থা রাখতে চান। সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া নির্বাচনে ভূমিকা রাখবেন বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দেশের জনগণ। আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, হত্যা ও লুটপাটকারীদের সবচেয়ে বড় বিচারক দেশের জনগণ। রাহুল রায় রিপোর্ট। বিভিন্ন দলীয় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বললেও 2 দশকে প্রথমবার কোনো গণমাধ্যমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার। বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ আলাপচারিতার শুরুতেই জানান, শিগগিরই দেশে ফিরছেন তিনি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা সেই প্রশ্নের উত্তর দেন। যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার, সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। জুলাই গণ অভ্যুত্থানে নিজেকে মাস্টার মাইন্ড ভাবেন কিনা এমন প্রশ্নও ছিল তারেক রহমানের কাছে। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আগামী নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, নির্বাচনে কোনো বিরোধী জোট হলেও তাতে উদ্বেগের কিছু নেই। আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম, ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন। আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন। ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? বিএনপি তো আগেও নির্বাচন করেছে, বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেছে, উদ্বেগের কিছু নাই তো। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা এ নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। এই বিষয়ের সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ। তারেক রহমান জানিয়েছেন, আগামী নির্বাচনে নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিদেরই মনোনয়ন দেয়া হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সাংবাদিকরা। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে তারা বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে ইসিকে সতর্ক থাকতে হবে। প্রোপাগান্ডা নিয়ন্ত্রণ সহ গণমাধ্যমকারীদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তারা। কাঁচের মতো স্বচ্ছ ভোট করতে চান উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বেগ জানাচ্ছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। শুরু হয়েছে নির্বাচনী সংলাপ। সোমবার সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন।
নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন সাংবাদিকরা। যতই কমিশন স্বচ্ছতার কথা বলুক, আইনের কথা বলুক, এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক, মাঠটা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন। সংবাদ সংগ্রহের জন্য প্রিজাইডিং অফিসারকে জানিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের যে নীতিমালা করেছে ইসি তার সমালোচনা করেন সাংবাদিকরা। আমাদের মিশনগুলা প্রবাসীদের বিষয়ে, অন্য সব বিষয়ে তারা আন্তরিক থাকলেও অন্তত প্রবাসীদের বিষয়ে আসে তারা খুব বেশি একটা কেয়ার করতে চান না। ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো আসলে কতটা নজরদারির মধ্যে থাকবে, কারণ এই জায়গাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার একটা সমূহ আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রশ্নমুক্ত ও স্বচ্ছ ভোট করতে চাই নির্বাচন কমিশন। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লোকাল ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দেওয়া খুবই দরকার হবে। ইসির তৎপরতায় সবার মাঝে ভোট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। নারী নেতৃত্ব ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ইসির সংলাপ হবে মঙ্গলবার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনিরুজ্জামান চ্যানেল আইকে বলেছেন, দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি। পুলিশের মনোবল বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় সেনাবাহিনীর মাঠে থাকা ইতিবাচক নয়। শাকির আদনানের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে সরকার প্রধানের এমন ঘোষণার পরও জনমনে এক ধরনের শঙ্কা কাজ করছে। নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনিরুজ্জামান মনে করেন, নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। বিপ্লবোত্তর যে পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেটা পার করার জন্য, একটা স্থিতিশীল পরিস্থিতিতে যাওয়ার জন্য একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাটা খুবই জরুরি। যতক্ষণ পর্যন্ত সে ধরনের নির্বাচিত সরকার বাংলাদেশে না আসবে, অনেক সমস্যায় বাংলাদেশের সমাধান হবে না। তার ভিতরে প্রধানত হলো যে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরত আসবে না। অনেক ক্ষেত্রে যে বর্তমান যে অচল অবস্থা দেখা যাচ্ছে প্রশাসনে বা নিরাপত্তা পরিস্থিতিতে বা পুলিশের কর্মকাণ্ডে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে, সেগুলোর সমস্যার সমাধানের একমাত্র পন্থা হলো নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা। আর একটা ব্যাপারে খুব বড় ধরনের সমস্যা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, আভ্যন্তরীণ কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং বিদেশের কোনো ইনভেস্টমেন্টও বাংলাদেশে আসছে না। এ ব্যাপারে পরিষ্কার করে সকল পক্ষ থেকে, ব্যবসায়ী মহল থেকে, বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসা পর্যন্ত তারা অপেক্ষা করতে চায়। তার আগে কোনো ধরনের তারা ইনভেস্টমেন্ট বাংলাদেশে করতে চাচ্ছে না। বাইরে থেকে কোনো হস্তক্ষেপের আশঙ্কা আমি করছি না, তবে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার যে বর্তমানে নাজুক অবস্থা আছে সেটা আরও অনেক অংশে খারাপ হয়ে যাবে। ছাত্র গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও পুলিশের মনোবল কেন বাড়ানো গেল না সেই প্রশ্ন রাখেন তিনি। আমরা আশা করেছিলাম যে যতটুকু সময় এই সরকার পেয়েছে এর ভিতরে তারা যে ধরনের পুলিশের বাহিনীর ভিতরে যে ধরনের পরিবর্তন আনা উচিত ছিল, যে ধরনের তাদের মনোবল বৃদ্ধি করার প্রয়োজন ছিল, সেই সময় কিন্তু এই সরকার পেয়েছে। কিন্তু কেন তারা এটাকে কার্যকর পর্যায়ে নিতে পারে না সেটা আমি বলতে পারছি না, তবে উচিত ছিল ইতিমধ্যে তার এই ধরনের সক্ষমতা ফিরিয়ে আনা। বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 1 বছরের বেশি সময় তারা মাঠ পর্যায়ে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে, যেখানে তারা বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত আছে। এত দীর্ঘ সময় কোনো সেনাবাহিনী এই কাজে বাইরে নিয়োজিত থাকা উচিত না। নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে গুরুত্ব দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন এই নিরাপত্তা বিশ্লেষক। নির্বাচন কমিশন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 2। আগামী 14 অক্টোবর আসামিদের ধরে হাজির করতে বলেছেন আদালত।
মামলায় অপর 3 আসামি হলেন আওয়ামী লীগ নেতা সদরউদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান খান আতা। এর আগে গতকাল আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে 3টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তারা জানিয়েছে, আসামি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, চলতি সপ্তাহে গুমের ঘটনায় প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধে দায়ে অভিযুক্ত সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন স্টেট ডিফেন্স আইনজীবী। দ্বিতীয় ট্রাইব্যুনালে চলছে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে। কুষ্টিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে 6 জন ব্যক্তিকে আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। জুলাই 2024 তারিখে কুষ্টিয়াতে একটা মিটিং করে ছাত্র জনতাকে হত্যা করার ব্যাপারে সরাসরি নির্দেশ দেওয়া এবং ষড়যন্ত্র করার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যা করার অভিযোগ, এই 3টি অভিযোগে তার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আজকে সেই ব্যাপারে তাদের এই 4 জনের বিরুদ্ধে অভিযোগটা আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 10টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। সোনারগাঁও হোটেলে আছেন তানভীর আহমেদ, যাচ্ছি তার কাছে। তানভীর, বিসিবি নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ কি খবর জানতে পেরেছেন? আপনি যেমনটা বলছিলেন, সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিরতিবিহীন এখন পর্যন্ত চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা দেখেছি হেভিওয়েট প্রার্থী যারা আছেন, বিসিবির সভাপতি, আগের বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম এবং বর্তমান ভবিষ্যৎ বোর্ডের যে সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল, তিনি ভোট দিয়ে গিয়েছেন। এবং যারা আছেন এখন পর্যন্ত, আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে 5ই আগস্টের পরের যেই সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, তিনি এই বোর্ডের পরিচালক পদে নির্বাচন করছেন। তিনি কিন্তু এখনও ভোট দিতে আসেননি, আমরা এখন পর্যন্ত তাকে দেখতে পাইনি। কিন্তু আমরা জানি যে তিনি এখন বোর্ডের এই নির্বাচন প্রার্থী। আমরা আরও কয়েকজন কাউন্সিলর সহ কয়েকজন ভোট দিতে এসেছেন। আমরা একটু আগে দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন খালেদ মাসুদ পাইলট, যিনি বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় ছিলেন, তিনি ঢুকেছেন, তিনিও কিন্তু নির্বাচন করছেন। খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল, এই 2 জন কিন্তু একই ক্যাটাগরিতে নির্বাচন করছে। এই 2 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে যে কোনো একজন পরিচালক হয়ে বিসিবির বোর্ড পরিচালক হবেন। আপনাকে একটু ভোটারের সংখ্যা জানিয়ে রাখি, এখন পর্যন্ত যে 152 জনের বেশি ভোটার আছেন এবং তারা অর্ধেকেরও বেশি ভোট দিয়ে গেছেন। এখন পর্যন্ত বেশ কয়েকজন বাকি আছেন, তারা আশা করা যাচ্ছে যে 4টার মধ্যে এসে ভোট দিয়ে দেবেন। আর আপনাকে এখন পর্যন্ত 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি বোর্ড পরিচালক হয়েছেন। এনএসসি থেকে 2 জন এসেছেন, আর বাকি যে 15 জন আছেন, 15 জনের আজকের ভোটে নির্বাচিত হবেন। প্রিয়াঙ্কা, ধন্যবাদ তানভীর আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। রাজধানীর একটি 5 তারা হোটেলে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক মণ্ডলী নির্বাচনের ভোট গ্রহণ। 3 ক্যাটাগরিতে 25 জন পরিচালক নির্বাচনের জন্য 191 জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন নিয়ে আইনি লড়াই, 16 জনের প্রার্থিতা প্রত্যাহার, শেষ মুহূর্তে 4 জন প্রার্থী নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার এবারের নির্বাচন আলোচনায় এসেছে। সকাল 10টায় শুরু হয়ে বিকেল 4টায় শেষ হবে ভোট গ্রহণ। এরপর সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর নির্বাচিত পরিচালকদের প্রথম সভায় আরেক দফা নির্বাচনের মাধ্যমে ঘোষণা করা হবে বিসিবি নতুন সভাপতি ও 2 সহ সভাপতির নাম। সকালে ভোট দেওয়ার পর নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক্সাইটমেন্ট তো থাকবে দুটো, একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি, আমি নিজেও নির্বাচনে দাঁড়িয়েছি। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমরা তো যা বলার আজকে শেষ হোক, তারপরে সব একসাথে বলবো, ডিপেন্ডিং অন দ্য আলটিমেট রেজাল্টের পরে সব বলবো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা।
জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও কসোভোর দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন থাকবে বলে জানান রাষ্ট্রদূত। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সে সময় ছিলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের পর থেকে ওই এলাকায় কমপক্ষে 11 জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের 5 জন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও আজেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 27 সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বেলকার কিসমত সদর গ্রামের মাহবুব রহমানের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গরুটি জবাই করে অনেকেই কম দামে মাংস ভাগাভাগি করে নেন। গরু জবাইয়ের কাজে অংশ নেওয়া 11 জনের শরীরে কয়েকদিন পর ফোসকা, ঘা এবং পচনের মতো উপসর্গ দেখা দেয়। ধীরে ধীরে আক্রান্তের হাত, মুখ, চোখ ও নাকে ক্ষতচিহ্ন স্পষ্ট হতে থাকে। আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের কাছে গেলে তাদের অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে দিন যায়, বেশি হয় আর বিষ আর জ্বর ছাড়ে না। আমি মনে করে ঝাড়ে উঠে যাই, তাই মনে করে আমার সাথে যাও পারে, থাকে থাকো, যাও থাকো, দূরে থাকো, তোমার ভাইরিয়া। স্কুলে সবাই আমাকে কথা বলে যে তোমার এটা হয়েছে, তুমি সবাই থেকে দূরত থাকবে, কার সাথে মেলামেশা বেশি করবে না, সেজন্য আমাকে বাড়ির থাকতে স্কুল যাওয়া যায় না। অ্যানথ্রাক্সের লক্ষণ নিয়ে 11 জন চিকিৎসা নিয়েছে জানিয়ে গাইবান্ধা সিভিল সার্জন জানান, অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চামড়ায় কিছু ক্ষত নিয়ে এসেছিলেন, তাদের জ্বর ছিল, কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব ছিল, এই ধরনের সিমটম নিয়ে ওনারা এসেছিলেন, যেটা সন্দেহজনক অ্যানথ্রাক্স বলে মনে হয়েছে। আমরা ইন দ্য মিন টাইম এ ব্যাপারে মানুষকে সচেতন করার কথা বলেছি, সেখানে ক্যাম্পেইন হচ্ছে। পাশাপাশি আমরা আইইডিসিআরকে এটা জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এটা যাতে স্যাম্পল কালেকশন করা যায়, এটা কনফার্ম করা যায়, সেই ব্যাপারে আমরা কাজ করছি। নতুন করে অ্যানথ্রাক্স রোগ যেন ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। লালমনিরহাটের তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বেড়ে বিপদসীমার 35 সেন্টিমিটার অতিক্রম করায় রাতেই রেড অ্যালার্ট জারি করে মাইকিং করে পানি উন্নয়ন বোর্ড। এতে বিপাকে পড়ে নিম্নাঞ্চলের মানুষ। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বেড়ে যায়। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয় তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কমপক্ষে 10,000 পরিবারের 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে। রাস্তাঘাট তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করায় দিশেহারা হয়ে পড়েন তারা। রোপা আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে। সকাল 9টায় পানি কিছুটা কমে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভাটিতে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। নীলফামারীর কিশোরগঞ্জে আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো ঘরবাড়ি, আহত হয়েছেন 50 জনের বেশি মানুষ। রোববারের ওই ঝড়ে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল। বৈদ্যুতিক তার ছিঁড়ে কয়েকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ পরিস্থিতিতে 6টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আনোয়ারুল আলমের রিপোর্ট। শরতের শেষে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে কিশোরগঞ্জ উপজেলা। গারাগ্রাম ইউনিয়নের ডিসির মোড়, উত্তরপাড়া, মাজাপাড়া সহ 10টি গ্রামে আগাধানে ঝড়। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করেছেন হাজারো মানুষ। গাছ উপরে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। আমার দোকানে মাল সামানা, বাড়ি ঘর সব বাতাসে একবার বাতাসে উড়িয়ে নিয়ে গেছে সব। 30 সেকেন্ডের মধ্যে আমাদের ঘর বাড়ি সবকিছু উড়াই নিয়ে যায়। ঘরের জিনিসপত্র কোনো কিছুই নাই। ঘরের জিনিস জানা সবকিছু ক্ষতি হয়েছে। খোলা আকাশে পড়িয়েছি, এখন কোনো পথ নাই থাকার মতন। এখন ঘর বাড়ি যা আছে সব তো লন্ডভন্ড হয়ে গেছে। খাওয়া দাওয়াও কোনো ব্যবস্থা নাই বর্তমান। ঝড়ে অন্তত বহু গবাদি পশু আহত হয়েছে। প্রায় 10 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখেছেন যে এখানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি, অধিকাংশ ঘরবাড়ি একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমাদের স্বেচ্ছাসেবী টিম, উপজেলা প্রশাসন এবং আমাদের বিভিন্ন পলিটিক্যাল লিডাররা, তাদের নেতৃত্বের লোকজন সবাই মিলে তাদেরকে হেল্প করার জন্য কাজ করছে। আমরা জেলা প্রশাসন থেকে 20 টন চাউল বরাদ্দ দিয়েছি, 50,000 টাকা বরাদ্দ দিয়েছি। ইতিমধ্যে 6টা স্কুলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। যারা ওখানে থাকতে চায় তারা থাকতে পারবে।
পাশাপাশি হলো আমরা শুকনো খাবার নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে, সবার লিস্ট অনুসারে সবাইকে আমরা দিব। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান স্বেচ্ছাসেবী সংগঠন ও জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের দিন দুটি ব্যালট রেখে একটিতে গণভোট হওয়া উচিত। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেছেন, স্থানীয় নির্বাচনে মানুষ কয়েকটি ব্যালটে ভোট দেয়, কাজেই এ নিয়ে জটিলতা তৈরি হওয়ার সুযোগ নেই। নির্বাচনের সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুলিশের সঙ্গে সেনাবাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো থাকবে, পরিস্থিতি ভালো থাকবে। এখনই তো আমরা 3টা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা, মহিলা মেম্বারের জন্য একটা, পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না। যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে, বাট দিচ্ছি তো। গণভোটের জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে। এই যে লাল চিহ্নের মধ্যে টিক দিলে না, গ্রিন চিহ্নের মধ্যে টিক দিলে হ্যাঁ। এই যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, অঙ্গীকারাবদ্ধ হয়েছে, তার পক্ষে আছেন কি নাই, হ্যাঁ অথবা না। তা আমরা সিম্পলের দিকে যাব, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। মিশরে আজ পরোক্ষ শান্তি আলোচনার জন্য একটি বিশেষ বৈঠক বসতে চলেছে হামাস ও ইসরায়েল। 20 দফা শান্তি পরিকল্পনার কিছু অংশে হামাস সম্মত হওয়ার পর বাকি বিষয় নিয়ে এই আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় বন্দী জিম্মিদের শিগগিরই মুক্তি দেওয়া হবে। ট্রাম্প বলেন, এটি ইসরায়েল, সমগ্র আরব ও মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্য একটি বিরাট চুক্তি। ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলার পরও গাজায় ইসরায়েলি হামলা চলছে। ইসরায়েলের সামরিক অভিযানে 24 ঘণ্টায় আরও 65 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একাধিক আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। 26, 27 ও 28 সেপ্টেম্বর বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি বারব্যাঙ্ক সায়েন্টোলজির মিলনায়তনে দুর্গোৎসব আয়োজন করে। 3রা ও 4 অক্টোবর লস অ্যাঞ্জেলেস হিন্দু মন্দিরে দুর্গাপূজা আয়োজন করে বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেস। সনাতন বেঙ্গলি সোসাইটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া লং বিচ এলাকায় দুর্গাপূজা আয়োজন করে 3রা ও 4 অক্টোবর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের 4 দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে গাইবান্ধা জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। আয়োজনে বক্তারা বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়। গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক এবং অন্যরা সে সময় ছিলেন। ময়মনসিংহের ভালুকাকে গ্রিন অ্যান্ড ক্লিন হিসেবে গড়ার লক্ষ্যে 1 লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। এর আগে স্থানীয় সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। অনুষ্ঠান শেষে ভালুকা মিনি অ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করা হয়। অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব অব রংপুর ভিশন। ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। সে সময় বনজ, ফলদ ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়। আয়োজনে কারমাইকেল কলেজের শিক্ষক অধ্যাপক দিলীপ রায় এবং অন্যরা উপস্থিত ছিলেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরে এবার পাটের দাম কিছুটা বেশি থাকার পাশাপাশি পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় স্বস্তিতে রয়েছেন চাষিরা। তবে পাটের উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ।
ফুল, ফসল আর সাদা মেঘের ভেলায় সেজেছে ঋতুরানীর শরৎ। চারদিকে বিস্তৃত সবুজ, কাশবন আর ফুলের মেলা। তবে জলবায়ু অভিঘাত ও দখল দূষণে বিপন্ন প্রকৃতিতে অনেকটাই ফিকে ঋতুচক্র। পরিস্থিতি উন্নয়নে বৃক্ষায়নের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচার ও প্রযুক্তিতে গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদীরা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন জানালেন তারেক রহমান। কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনগণ। মন্তব্য। নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হবে বলে সাংবাদিকদের আশঙ্কা। সুষ্ঠু ভোট আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিইসি। জুলাইয়ে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 14 অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। এবং বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।